পাতিল ধুয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরে মিষ্টি। ফরিদা পুনরায় চেঁচি জিজ্ঞেস করেন, কি করছস সোহেলকে? কই ওই? হাঁটতে হাঁটতে এবার পেছন ফিরে তাকায় মিষ্টি, মুখ বাঁকিয়ে বলে, কে জানে কই, হয়তো জাহান্নামে, হয়তো বিভৎস দেহখানা কোনো জন্তু জানোয়ারের খাদ্য হয়ে খাদ্যনালীতে বাস করছে, নয়তোবা ফিট ভেবে খেয়ে ফেলেছে নদীর মাছে। ফরিদা বাকরুদ্ধ হয়ে গেলেন, ধীরে ধীরে হারালেন চেতনা। এভাবে যে কতক্ষণ পড়ে রইলেন কে জানে। দুপুরের দিকে সঙ্গী সাথীদের সঙ্গে খেলতে এসে এই অবস্থায় তাকে পড়ে থাকতে দেখতে পেল সুমা। সেই দৌড়ে গিয়ে বাপ চাচাদের ডেকে আনলো। সামিউল আর পারভেজ ধরাধরি করে মাকে নিয়ে গেল ঘরে। শাশুড়ির মাথায় পানি ঢেলে হাতে পায়ে তেল মালিশ করে শেষমেশ জ্ঞান ফেরাতে সক্ষম হলো বিথি। বৌভাত উপলক্ষে বাড়ি অতিথি দিয়ে ভরে উঠেছে। মর্জিনার বাপের বাড়ির লোক, পুত্রবধূর নানা বাড়ির লোক থেকে শুরু করে দূর দূরান্তর আত্মীয় স্বজন সহ গ্রামবাসী সবাই। কিন্তু তাতেও মর্জিনা শান্তি পাচ্ছে না। হঠাৎ বাড়ির মানুষগুলোর কি হলো? একে একে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, বিশেষ করে ফরিদা। বিয়ের এত বছরও গর্ভ অবস্থা ছাড়া এই মহিলাকে কখনোই তিনি অসুস্থ হতে দেখেননি। অথচ আজ কিনা এভাবে জ্ঞান হারালো। আড়ালে কি ঘটছে যা মর্জিনা জানেন না। দুপুরের ভোজনের সময় হয়ে গেল। মুমিনুল শাহ দুই পুত্র আর ভাতিজাকে নিয়ে ছুটলেন অতিথি আপ্যায়নের উদ্দেশ্যে। নওশান, মিল্টন, জাহিদ, শাহরিয়ার মিলে সবাইকে বেড়ে দিচ্ছে খাবার। আমিরুল শাহ ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললেন, তোরা সবাই অনুষ্ঠানের কাছে যা, দেখ সব ঠিকঠাক আছে কিনা। মানুষে অনুপস্থিত দেখলে পিঠ পিছে কেস স্যার ওটাইব। মাকে ছেড়ে পারভেজ আর আয়েশার যেতে ইচ্ছে করল না। দুজনেই ভীষণ মা ভক্ত কিনা। ওদিকে সামিউল আবার বাকিদের থেকে ভিন্ন। সে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বাবাকেই। বাবার প্রত্যেক আদেশ তার কাছে নিজের জীবনের থেকেও যেন অধিক গুরুত্বপূর্ণ। তারা যেতেই আমিরুল শাহ স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, হঠাৎ অচেতন হইয়া পড়ছিলা কেন? সকালে তো সারি ভইরা খাইতে দেখছি। দুর্বলার মানুষ তো তুমি না, তাইলে কি দেখা ডরাইছো? লাশ ফরিদার চোখ জোড়ায় এখনো আতঙ্ক বিরাজমান। উঠে বসার চেষ্টা করতে আমিরুল শাহ থামিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ থাকার পর দীর্ঘশ্বাস ফেলে ফরিদা বলেন, বাড়িত খাল কাইটটা কুমির ঢুকাইছি সামিউলের বাপ। আমার এত বছরের সাজানো গোছানো সংসারটা ধ্বংস করে দিতেছে। সরু দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন আমিরুল শাহ। ফরিদা সেই দৃষ্টি পরখ করে বললেন, ওরা আমাকে সোহেল রে মাইরা ফেলাইছে। চোখ মুখ কুঁচকে নিলেন আমিরুল শাহ। সকালে এসে ভাইও একই কথা বলে মেজাজ খারাপ করে দিয়েছে, আর এখন ভর দুপুরে মাথা খারাপ করছে রেখে যাওয়া বোন। ভাই বোন দুটোই পাগল হয়ে গিয়েছে। কটাক্ষ করে বললেন, কই? জানি না, আমি সব কিছুর হাতের বাইরে যাওয়ার আগেই আমাকে শক্ত হইতে হইব। তোরা ভাই বোনে গিয়া বাল পাকনা শমশেরের মাথা মুন্ডু খারাপ করে দিতাছে। জীবনের বড় ভুল তো তোর মতো অনসুত মারানিরে বিয়া করা। আর কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে এলেন আমিরুল শাহ। যেন তার কোনো চিন্তা নেই, ভাববার সময় নেই। এটুকু এক ছোকরা নাকি তার মতো চতুর লোকের নাকে ডগা দিয়ে মানুষ মারবে, এও বিশ্বাসজনক? মানুষ মারার মতো সাহসী নাচে নয়, যা তেজ আর জোর সব মুখে আর কাজে। পরমুহূর্তে আবার ভাবেন, জানলে ফরিদার সিরাজ উল্লার আসল রূপ জেনেছে। তারটা তো আর জানেনি। মুমিনুল শাহ নিজে বসে সব প্রমাণ লোপাট করেছে। ফাঁসলে কি আর একা ফাঁসবে নাকি? মাথা নাড়িয়ে হাসলেন লোকটা। চলে গেলেন অতিথিদের কাছে। মাস্টার বাড়ির সবাইকেও অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। আগের মতো সম্মুখ শত্রুতা এখন আর তাদের মধ্যে নেই, যাচ্ছে শুধু চাপা হিংসা আর ক্ষোভ। এখন দুই বাড়ির যে কোনো অনুষ্ঠানেই একে অপরকে নিমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হতে দেখা যায় তাদের। তবে বাড়ির নারীরা কেউ আসেনি। কাশেম আলী দুদিন আগে বাড়ি বয়ে এসে মেয়েকে দেখে গিয়েছিলেন। আজ সঙ্গে করে নিয়ে এসেছেন কপালের ঘাস শুকানোর কি একটা ওষুধ। খাওয়া শেষে মেয়ের কাছে এসে দাঁড়ালেন তিনি। চাঁদের মতো সুন্দর মুখে কপালের ওই বিচ্ছিরি দাগটা কলঙ্কের মতো লাগছে। আলগোছে হাতে ওষুধের প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললেন, কেমন আছেন আম্মাজান? আলহামদুলিল্লাহ ভালো। আব্বা তুমি? প্রশ্নের উত্তর দিলেন না তিনি। আদরে মেয়েকে শত্রু ভর্তি বাড়িতে রেখে ভালো থাকবেন কিভাবে? কৃত্রিম হেসে বললেন, জীবনেও কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই আম্মা। তোর আব্বা এখনো বাচ্চা আছে। এই মলম নিয়ম কইরা দুইবার কাটা জায়গা লাগাইবা, দাগ দূর হইয়া যাইব। তুমি চিন্তা করো না তো আব্বা, আমি ঠিক আছি। তোমাদের জামাই আমার খুব
যত্ন করে। যত্ন নিলেই তো শুধু হইব না, যত্ন করতেও হইব। বিশ্বাস করা ভালা, কিন্তু অন্যের ভরসায় থাকা উচিত না। আম্মা, মনে রাখবা, দুনিয়াটা শক্তে ভক্ত, নরমের জম। তাই সবসময় শক্ত থাকবা, সত্যের পক্ষে থাকবা। মেলা বড় হইছো তুমি, তোমার উপরে এখন কত দায়িত্ব। জামিলের লগে যা করতে পারো নাই, সোহেলের লগে তা করছো। আমি খুশি হইছি, গর্ব হইতাছে আমার, একেবারে বাপের যোগ্য মাইয়া। মিস্ত্রি মুচকি হাসলো। ভাইদের তাদের দিকে আসতে দেখে ওখানে বাবা মায়ের কথার ইতি ঘটল। এসেই তালেব সরাসরি প্রশ্ন ছুড়ল। তোর কপালে কি হয়েছে? স্বামী শিখিয়ে দেওয়া মিথ্যা কথাই বলল সে। খাট থেকে পড়ে গিয়ে কেটে গেছে। মাসুম বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, চিন্তিত হলো সে। এগিয়ে সে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো, বকাঝকাও করলো। এখনো কি সে ছোট বাচ্চাটি আছে? খাট থেকে পড়ে কিভাবে? তালেপো শাসন করলো। চিন্তিত হলো ভীষণ। নাজির অদূরে দাঁড়িয়ে ভাই বোনেদের কার্যকলাপ চুপচাপ দেখে গেল। মাঝখানে আর এলো না। ওখানে বউ ভাতের অনুষ্ঠান শেষ হলো। যাওয়ার সময় নতুন বউ শিউলিকে তার পরিবার নিজেদের সঙ্গে নাওয়েরে নিয়ে গেল। নাজমুল যাবে রাতে। দূরে কোনো এক গ্রামে নদীর পাড়ে ভেসে উঠেছে অজ্ঞাত বিভৎস একটি লাশ। ফুলে ফেপে চেহারা, বিকৃত মাংসপিণ্ড খুলে খুলে যাচ্ছে, চেনার উপায়টুকু নেই। লাশ পচার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে সেথায়। কারো চোখে আতঙ্ক, আবার কারো চোখে বা নিছক কৌতূহল খেলা করছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছাতেই বেলা 11টা বাজল। গাড়ি থেকে সশব্দে দরজা খুলে নেমে এলো কয়েকজন পুলিশ। মুহূর্তে জনতার মধ্যে চাপা গুঞ্জন আরও বেড়ে গেল। একজন হাবিলদার সেই উলঙ্গ বিভৎস লাশ কাপড় দিয়ে ঢেকে দিলেন। বাকিরাও উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। একজন হ্যাংলা মতন যুবক সাহস করে বলে উঠলেন, আমি প্রথম দেখেছি রোজগার মতন কাইল রাইতো মাছ ধরতে বাইর হইছিলাম। সারা রাইতে মাছ ধইরা ভোরবেলায় কষা পারে ঠেকাইতে দেহি পানিতে কি জানি একটা ভাসে। সন্দেহবশত হারিকেন লইয়া কাছে গিয়া দেহি লাশ। ডরের চোটে তখনই আশেপাশে যাই লাগো ডাক দিয়া জড়ো করলাম। মনে হয় কেউ মাইরা ফালাইয়া দিয়া গেছে। ছেলেটার শরীর এখনো কাঁপছে, ভয় নাকি ঠান্ডায় বোঝা গেল না। পুলিশ মাথা নাড়িয়ে কলম দিয়ে গটগট করে খাতে কি যেন লিখলেন। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে সেখানে থামল। দুর্গন্ধ দূর করতে কিছু একটা ছড়ালো। সব কিছু গুছিয়ে লাশ গাড়িতে ওঠানোর অভিমুখে কোথা থেকে যেন ভিড় ঠেলে সেখানে উপস্থিত হলেন সিরাজউল্লাহ, সঙ্গে তার বড় পুত্র সাদ্দাম। সাদ্দামের দৃষ্টি ঢেকে রাখা লাশটার দিকে গিয়ে স্থির হলো। দারোগার উদ্দেশ্যে বলল, আমার ছোট ভাই কয়দিন ধইরা নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও পাই নাই। দারোগা বাকি কথা বুঝে গেলেন, বলেন, লাশ পচে গলে গেছে, চিনার আর উপায় নেই। এমনকি শরীরে কোনো চিহ্ন পর্যন্ত যায়নি। শনাক্তর কারণের জন্য আপনাদের থানায় আসতে হবে। সঙ্গে অবশ্যই নিখোঁজ ব্যক্তির ছবি এবং পরিচয়পত্র আনবেন। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স পুলিশের জিপ মরদেহ নিয়ে স্থান ত্যাগ করল। সিরাজউল্লাহ মাটিতে বসে পড়লেন, দুদিকে মাথা নেড়ে অসহায় কণ্ঠে বিড়বিড় করলেন, এটা আমার সোহেল না, আমার সোহেল মরতে পারে না। সাদ্দাম ঠোঁট ফাঁক করে শ্বাস ফেল। নিজের বুকের ভেতরে কম অস্থিরতা বইছে না। তবুও পিতার বড় ছেলে হয়, নিজের অস্থিরতা লুকিয়ে রেখে তাকে বাহুদারে বর্ষা থেকে ওঠালো সে। বলল, আমগো থানায় যাইতে হইব আব্বা। আগে পরীক্ষা নিরীক্ষা হোক, তারপরে সব বোঝা যাইব। এখনই আমার কিছু কওয়ার দরকার নাই। বাবাকে নিয়ে নিজেদের গ্রামে ফিরল সাদ্দাম। বন্ধ চায়ের দোকানের বেঞ্চে বসিয়ে রেখে বাড়ি থেকে ভাইয়ের পরিচয়পত্র নিয়ে এলো। তারপর বাপ ছেলে মিলে চলে গেল থানায়। সেখানে গিয়ে প্রথমে নিখোঁজের নালিশ করলো। বিভিন্ন তথ্য জমা দিয়ে চলে গেল হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে করতে সত্য পেরোলো। এই দিনগুলো লোকটা শুধু একটা দোয়াই করেছেন, এই ছেলেটা যেন কিছুতেই সোহেল না হয়। কিন্তু সিরাজউল্লাহর সেই দোয়া কবুল হলো না। রিপোর্ট অনুযায়ী জানা গেল এটাই হচ্ছে সিরাজপুত্র সোহেল। সংবাদের সত্যতা তিনি মানতে পারলেন না। হাসপাতালে বসে হাওয়া করে কেঁদে দিলেন। সাদ্দামের চোখেও অশ্রু। আদরের ভাইটাকে এভাবে লাশ হিসেবে দেখা কথা কখনো কি ভেবেছিল সে? বান সত্ত্ব সোহেলের মরদেহ নিয়ে কাটাছেঁড়া করা হলো, কিন্তু পছন্দ ধরা লাশে কি আর কি বা পাওয়া যাবে? সেই বিভৎস লাশ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বিকেল পেরিয়ে রাত হলো তাদের। গ্রামে পা দিতেই হাওয়ার বেগে সেই সংবাদ ছড়িয়ে গেল চারিদিকে।
শায়লা মাটিতে গড়িয়ে কাঁদতে কাঁদতে পরপর 2বার জ্ঞান হারালেন। সিরাজুল্লাহর অবস্থাও বিশেষ ভালো নয়। সংবাদ পেয়ে আমিরুল শাহ, ফরিদা আর তাদের 2 পুত্র তৎক্ষণাৎ ছুটে এলো ফরিদার বাপের বাড়িতে। মুমিনুল শাহ আর তার পুত্ররা কেউ এলো না, এমনকি নাজিরও না। এলো শুধু নওশাদ। স্বজন হারানো শত্রুর চোখে অশ্রু না দেখলে কি করে হয়? ফরিদাকে দেখে শায়লা এলোমেলো ছুটে এলেন। কাঁদতে কাঁদতে গলা বসে গিয়েছে মহিলার। হেসকি তুলে ঘ্যার ঘ্যার গলায় বললেন, আপা গো, আমার কি সর্বনাশ হইয়া গেছে দেখেন। ওরা কয়ে আমার সোহেল নাকি মইরা গেছে। ওইটা নাহি হের লাশ। আমি তো আমার পোলারে চিনি না আপা। মুখ কই ওর, ধরা যায় না কেন? ভাই বউকে কি বলে সান্ত্বনা দেবেন ঠিক বুঝতে পারলেন না ফরিদা। দুর্বল পায়ে হেঁটে গিয়ে দাঁড়ান সাদা কাফন দিয়ে ঢেকে রাখা লাশের কাছে। সামিউল মুখ থেকে কাফনটা অল্প সরতেই উপস্থিত সকলে চোখ খিচে বন্ধ করে নিল। ফরিদা পড়ে যেতে গিয়েও পড়লেন না। পারভেজ ধরে নিল মাকে। আমিরুল শাহ এসে শ্যালকের পাশে বসলেন। সাদ্দামের উদ্দেশ্যে প্রশ্ন ছুলেন। কেমনে কি হয়েছে, মরলো কেমনে, তোরাই বা জানলি কেমনে? সাদ্দাম ফুপাকে সবটা খুলে বলল। বেশ কয়েকদিন খোঁজাখুঁজি পর যখন তারা হাল ছেড়ে দিয়েছিল, তখনই লোক মারফত খবর পেল নদীতে ভেসে ওঠা পরিচয়হীন লাশের। তারপর সন্দেহবশত হাসপাতালে থানা পুলিশের কাছে দৌড়ে জানা গেল সন্দেহই সত্য। এই অজ্ঞাত লাশ আর কারো নয়, বরং সোহেলের। সব ঝামেলা মিটিয়ে কিছুক্ষণ আগে তারা লাশ নিয়ে বাড়ি ফিরেছে। আমিরুল শাহ দীর্ঘশ্বাস ফেলেন। সামিউল জিজ্ঞেস করল, খুন করছে কেউ? খুন না করিলে শরীরে কোপের দাগ থাকবো কেন? পানি তো পড়ছে কেমনে? ও তো সাঁতার জানা পোলা। শাপলা ভর্তি বিলে এই মাথা থাইকা ওই মাথা সাঁতার কাইটা বড় হইছে। আমার সেই ভাইরা। কাউরে সন্দেহ হয় না? কারে সন্দেহ কর্ম, শত্রু তো কম নাই। 2 দিন পর পর ওর লগে ঝামেলা লাগে। নিকুচ হওয়ার 2 দিন আগেও ওই পোলার দিলুর লগে হাতাহাতি হইছে। বাজারে কেডাই নাকি হুমকি দিছে। বারবার কইছি অযথা মানুষের লগে ঝামেলা করিস না, কিন্তু না, আব্বাই শাসনের বদলে আরো উস্কানি দিছে। আর হেই উস্কানি পাইয়া সিরাজুল্লাহ শুনলেন কি শুনলেন না বোঝা গেল না। ছেলে হারিয়ে লোকটা একেবারে ভেঙে পড়েছেন। দেখতে অসহায় লাগছে। পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা কি এতই সহজ? অথচ অমানুষ পাপিষ্ঠ সিরাজুল্লাহকে আজ এই কঠিন কাজটাই করতে হবে। প্রতিবেশীরা তাকে সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু তার পাপের কথা যদি জানতে পারত, তাহলে হয়তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিত এতক্ষণে। গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠল। মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হলো মৃত্যু সংবাদ। সেই রাতের অল্প কয়েকজন মানুষ নিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হলো সোহেলকে। সিরাজুল্লাহ কবরের দিকে তাকে একা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নওশাদ নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো। আফসোসের সুরে বিদ্রুপ করে বলল, চোখের সামনে আপন মানুষদের মরতে দেখলে কত কষ্টই না লাগে। এই কষ্ট সবার জীবনে আসে, কারো আগে আবার কারো বা পরে। ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালেন তিনি। নওশাদের দৃষ্টি অন্ধকারে কোথাও স্থির। স্বল্প আলোয় কালো চোখজোড়া হীরের মতো চকচক করছে। মুহূর্তে যেন তার জল শক্ত হলো। শিকারীর দৃষ্টিতে সিরাজের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি তাও লাশ দেখেছেন, কবর দিতে পেরেছেন, কিন্তু আমরা সেটাও তো দেখতে বা করতে পারিনি। তাহলে বুঝুন আমাদের কষ্ট কেমন, আপনার থেকেও বেশি। সিরাজুল্লাহর চোখে মুখে বিস্ময়। নওশাদ নিজ দৃষ্টি সরিয়ে নিল। দ্বিতীয়বার আর তাকিয়ে দেখার ইচ্ছা পেল না। মুচকি হেসে মিলিয়ে গেল অন্ধকারে। লোকটা সেখানেই ঠাই দাঁড়িয়ে রইলেন। দুর্বল কণ্ঠে ডেকে বললেন, আমারে ধর, কেউ আমার ধর। সামিউল এসে মামাকে ধরে নিয়ে বাড়িতে গেল। রাতে কেউ ঘুমোলো না। শায়লা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মরার মতো পড়ে রইলেন ঘরের এক কোনায়। ফরিদা ভাই ভাই বউয়ের পাশে বসে রইলেন। পাড়া প্রতিবেশীরা দাপন শেষে চলে গিয়েছে, হয়তো সকালে আবার আসবে। আমিরুল শাহ বারান্দায় বসে গভীর ভাবনায় বিভোর। কি হচ্ছে এইসব? বিষধর সাপের গর্ত থেকে হাত ঢোকালো? কার এত বড় সাহস? শ্যালকার স্ত্রীর সন্দেহ কি তবে ঠিক ছিল? নাজির না, সে হতে পারে না। মানুষ খুন করার মতো সাহস যে তার নেই। এমনকি একা একটা লাশ কিভাবে বা নদীতে ভাসালো? সন্দেহজনক তেমন কিছুই তো দেখেনি ভেবে কোনো কুলকিনারা খুঁজে পান না তিনি। তাহলে কি আর কোনো শত্রু রয়েছে যাদের এখনও তিনি চিনতে পারেনি? এখানে এসে যেই ভাবনার সব সুতো ছিঁড়ে যায়। রাতটা কোনো মতে কাটল। পরদিন স্ত্রী পুত্রদের নিয়ে বাড়ি এলেন আমিরুল শাহ। 2 দিন পর খুনের মামলার তদন্তের জন্য থানা থেকে পুলিশ এলো ঘটনাস্থলে। আগে জিজ্ঞাসাবাদ শেষ।
তাই বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তারা এলো বনখড়িয়া গ্রামের বাড়িতে। দুপুরে রান্না শেষে যে যার ঘরে অবস্থান করছে। নাজির সবে গোয়ালে গরুদেরকে খাবার দিয়ে গোসল সেরে এসেছে। পুলিশকে দেখে দাঁড়িয়ে গেল সে। কিছু জিজ্ঞেস করার পূর্বেই পেটমোটা দারোগাটা গম্ভীর কণ্ঠে বলেন, এইটা সুয়েলের ফুপুর বাড়ি না? ওই যে ওই ঘর। হাতের ইশারায় দেখালো। শব্দ পেয়ে জাহিদ বারান্দায় উকি দিয়ে দেখলো হঠাৎ পুলিশ দেখে নিজেই গিয়ে ডেকে আনলো বড় চাচা চাচিকে। সাথে বাবার কানও পৌঁছে দিল সেই খবর। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন। নাজেরা সেখানে দাঁড়ালো না, ঘরে গিয়ে গায়ে পোশাক জড়ালো। নওশাদ দুপুরে খাবার খাচ্ছিল, সেও হাত ধুয়ে বেরিয়ে এলো। ভেতরে গিয়ে বসতে বলা হলো, পুলিশ বসলো না। আমিরুল শাহ, মমিনুল শাহ উভয়ই সেখানে উপস্থিত হয়েছেন। মর্জিনা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ তাদের কর্মকাণ্ড দেখছেন। পেছনে কারোর অস্তিত্ব টের পেতেই সেদিকে তাকিয়ে দেখলেন পুত্রবধূকে। দিন তিনেক আগে বাপের বাড়ি থেকে ফিরেছে মেয়েটা। চাপাসারে ধমক দিয়ে বললেন ভেতরে যেতে। শাশুড়ির ভয়ে ঘরে চলে গেল শিউলি। মমিনুল শাহ জিজ্ঞেস করলেন, আমনেরা হঠাৎ এইখানে কি প্রয়োজনে আইছেন? দারোগা আশেপাশে তাকিয়ে এতক্ষণ দেখছিলেন। প্রশ্ন শুনে সেদিকে তাকিয়ে বললেন, সুয়েল হত্যার তদন্তের জন্য এসেছি। লাশ পাওয়া গেছে সেই কোন দূরে, লাশের বাড়িও আটলরা গ্রামে, তাইলে আমগো বাড়িত কেন? এটা তার ফুপুর বাড়ি না? না, এইটা আমগো বাড়ি, তার ফুপু এই বাড়ির বউ মাত্র। ফরিদা সরু দৃষ্টিতে দেবরের দিকে তাকালেন। পুলিশের উদ্দেশ্যে বলেন, আমি হের ফুপু, যা কর আমারই কর। নিহতের পিতা থানায় মামলা করেছেন। নিখোঁজ হওয়ার আগে নাকি শেষ এই বাড়িতে তাকে দেখা গিয়েছিল। সাথে খুনি সন্দেহ একজনের নামও লিখে এসেছেন। ফরিদা চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। মমিনুল শাহ জিজ্ঞেস করলেন, শেষ দেখা গেছে তো কি হইছে? দেখেন, এইসব পুলিশে ঝামেলায় পড়তে চাই না। গ্রামে আমগো একটা সম্মান আছে, একজনের লাইগা বাকিরা সহ্য করবো কেন? আমিরুল শাহ জিজ্ঞেস করলেন, কার নাম কইছে? নাজির শাহ। ফরিদাবাদে উপস্থিত সকলে অবাক হলেন। আমিরুল শাহ যেন এমন কিছুরই অপেক্ষা করছিলেন এতক্ষণ। নাজির শুনেছে কথাগুলো, তাই নওশাদকে ইশারায় চুপ থাকার নির্দেশ দিয়ে বলল, আমি নাজির শাহ। কেডাই কি নালিশ জানাইছে? কারে কি করছি আমি? পুলিশের চোখ এবার এসে থামলো যুবক ছেলেটির দিকে। আপাতমস্তক ভালো করে দেখলো একবার, বলল, মৃতের পিতা সিরাজ উল্লাহ খুনের আসামি হিসেবে আপনার নামে মামলা করেছেন। আপনাকে একবার আমাদের সঙ্গে যেতে হবে। নাজিরের চোখে মুখে বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই। সে স্বাভাবিক গম্ভীর। চুপ থাকার নির্দেশ দেওয়ার পর নওশাদ এগিয়ে এসে বলল, কেউ মামলা করলো আর পুলিশ এসে তাকে আসামি বানিয়ে ধরে নিয়ে গেল? মামার বাড়ির আবদার নাকি? পুলিশের কাজ আগে তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ জোগাড় করা। প্রমাণ বা আদালত কর্তৃক ওয়ারেন্ট আছে আপনার কাছে? দারোগার গলার জোর কিছুটা দুর্বল হলো। জিজ্ঞেস করলেন, আপনি কে? ওনার আপন ছোট ভাই। ভাতিজার কথা শুনে মমিনুল শাহ বেশ সাহস পেলেন বোধহয়, তাই খেকিয়ে উঠলেন, কইলেই হইল, কথা নাই বার্তা নাই, ক্যাডা না ক্যাডায় নালিশ করছে তাই ধরতে আইয়া পড়ছে। আমগো বাড়ির পোলা সিরাজের পোলারে খুন করবো কেন? আমগো সম্পর্কে ধারণা আছে আমনে গো? এই গ্রামের নাম করা বংশ আমরা। দারোগা পরিস্থিতি সামলানোর উদ্দেশ্যে বলেন, আপনারা শান্ত হন, ঠান্ডা মাথায় কথা বলি। সরাসরি আইয়া আসামি বানাইয়া ধইরা নিয়ে যাওয়ার কথা কইলে শান্ত থাকমু কেমনে? আমগো গণ্ডমূর্খ ভাবছেন? আইন সম্পর্কে কি কিছুই জানি না? এই গ্রামের চেয়ারম্যানের লগে আমগো পারিবারিক বন্ধুত্ব আছে। নাজির এক পলক বড় চাচাকে দেখে ছোট চাচার দিকে তাকালো। এই লোকটার মতলব সে বুঝতে পারে না। এত কিছু পরও সদা নাজিরের পক্ষে কথা বলার জন্য যেন এগিয়ে থাকে। এতে লাভ কি তার? ভাবনা বাদ দিয়ে খুব শান্ত কণ্ঠে পুলিশের উদ্দেশ্যে সে বলল, আমি কেন মারমু স্যার? তার লগে আমার কি জমি জমা লইয়া কোনো বিপদ আসিল নাকি? সে আমার আত্মীয়, বড় চাচার ভাই পুত বললা মাঝে মধ্যে বাড়িতে আইতো। আমগোর মধ্যে সম্পর্কও ভালো আসিল। দোকানপাট গিয়া একটু জিগাইলেই যাই না যাইবেন, আর আপনি কিনা সরাসরি খুনি বানাইয়া দিলেন। না, তেমন কিছু না। আসলে তিনি অভিযোগ করেছেন, তাই। তাই আপনি কইতে পারেন না? ক্ষমতা আছে বললা তার অসৎ ব্যবহার করা তো উচিত না স্যার। এমন কইরা অপমান করলে থানায় তো আমগো গিয়াও আপনার বড় অফিসারের লগে কথা কইতে হয়। বড় ভাইয়ের দূরদর্শিতা দেখে অবাক হয় নওশাদ। এত শিক্ষিত হয়েও সে তো অপরাধ করার পর এমন নির্ভয়ে কথা বলতে পারে না। তবে আমিরুল শাহ একটা কথাও বললেন না। তিনি মাত্র দর্শক। ধরে নিয়ে গেলে যাক, তাতে তার কি, বরং লাভই হবে। ফরিদা মুখ খুলেন, জমি জমা লইয়া ঝামেলা না থাকলেও
ঝামেলা যে নাই এমন তো না। তুই সোহেলের গায়ে হাত তুলছস, সবার সামনে মারার হুমকি দিছস, অস্বীকার করতে পারবি? পুলিশের চোখে মুখে কৌতূহল। নাজির মৃদু হেসে বলল, কেন ঝামেলা হয়েছিল? তাহলে কি এক হাতে বাজে? নাকি আমি তার বাড়ি গিয়ে হুমকি দিয়ে আইছিলাম, খুনের হুমকি দিছিলাম? কইলে পুরা কইবেন। পুরো ঘটনা খুলে বলুন, আমাদের আবার ফিরতে হবে। মর্জিনা ভেতর থেকে বেরিয়ে এলেন। লোহার গেট ধরে বললেন, এইটুকু ঝামেলা সব বাড়িতেই হয়, তাই বললা কেউ কাউরে খুন করে? আমি ওর চাচি, আমি নিজে তখন উপস্থিত আছিলাম। পোলা আর হের বাপ সারাক্ষণ এই বাড়িতে বইরা থাকতো। কেউ আমনের বউ লইয়া খারাপ কথা কইলে কি আমনে বইয়া থাকবেন? তাই এক কথা দুই কথা হইছে, তাও বহু আগে, ধরেন কয়েক মাসও পার হইছে। মারলে তো তখনই মারত, এতদিন পরে এই সামান্য ঘটনা লইয়া কেডাই মারে? হিংসায় বাঁচে না, তাই বাপ মা মরা পোলাটার ঘাড়ে দোষ চাপাইতে চায়। সব কিছুর মাঝে ছোট জায়ের দখলদারিত্বে বিরক্ত ফরিদা। সে কি জানে এসবের? তবু ফরিদা আছেন বলেই যেন মাঝখানে বাগড়া দিতে চলে আসতে হবে। মমিনুল শাহ স্ত্রীকে কিছু বললেন না, উল্টে একমত পোষণ করলেন। নাজির ফটকের দিকে কয়েক পা এগিয়ে বলল, ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, এমন কথা কাটাকাটি কত মানুষের লগেই হয়। এই যে আমার নিজের কতগুলা চাচাতো ভাই, তাগরেও বকি মারি, তাই বললে কি জানে মাইরা দিমু? যেই পোলা মরছে তার চরিত্র বিশেষ ভালা না, এর ওর থালে মুখ দেওয়া কুত্তা। কয়দিন আগে তো চত্বর বাজারে এক লোকের বউয়ের লগে পরকিয়া করতে গিয়া ধরা খাইছে, বাজারে বিচারও হইছিল। এই যে আমার বড় চাচায় মেম্বার লইয়া গিয়া ছাড়াইয়া আনছে। পূজার মাঝে এক হিন্দু মাইয়ার লগে নেশাবানি খাইয়া আকাম করছে, তার উপর জুয়া খেলে, চুরি ডাকাতি করে। জোয়ানকালে হার বাপ দাদারাও করতো। কত হুমকি ধামকি যে অন্যেরে দিছে, তাগো মাঝেই না আবার কেউ। কথা শেষ না করে বড় চাচির দিকে তাকিয়ে বিদ্রুপ হাসল নাজির। ফরিদা বাকরুদ্ধ হয়ে গেলেন। এই ছেলের কিনা নাজির দারোগার দিকে হাত বাড়িয়ে বলল, আইয়েন হাঁটতে হাঁটতে কথা কই। সবার উদ্দেশ্যে আরও কিছু কথা বলে হাবিলদার দুজনকে নিয়ে দারোগা আগে আগে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মিস্ত্রি স্বামীকে ডাকল, কখনো তো খাননি কিছু, খেয়ে যান। আইয়া খামু, নওশাদ বিকালের দিকে খেতে যাইস একটু। নওশাদ বিপরীতে কিছু বলল না। ইচ্ছে করলো ভাইয়ের সঙ্গে যেতে, কিন্তু বকবে বলে যেতে পারল না। মমিনুল শাহ ভাই ভাবির উদ্দেশ্যে বললেন, এই কামটা কি ঠিক হইল ভাইজান? তোমার শালারে বুঝাইও, বয়স তো কম হয় নাই, আমগো সম্মান নষ্ট করার পায়তারা করে। আর ভাবি আমনেরও কই, এমনিতে তো দেওয়ারের পোলা আমার পোলা কইয়া জান দেন, তাইলে আইস কি হইল? এই সব কইরা বিপদ ডাইকে আইনেন না, লোকে জানলে মন্দ কইব। জোয়ানকালে তো আমগো কম বিপদে ফালান নাই। স্ত্রীকে নিয়ে ঘরে চলে গেলেন তিনি। আমিরুল শাহ নীরবে ত্যাগ করলেন স্থান। ফরিদা সেখানে দাঁড়িয়ে রইলেন। ইদানিং মাথা কাজ করছে না, কি যে হচ্ছে সব যেন ভাবনার বাইরে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে পুলিশের মন থেকে সন্দেহ সরিয়ে সড়ক পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফিরে এলো নাজির। মিস্ত্রি এখনও ভাত নিয়ে তার অপেক্ষায় বসে আছে। তা দেখে হাসলো, শব্দহীন হেঁটে সামনে এসে বসে পড়ল। মিস্ত্রি জিজ্ঞেস করল, কি বললো ওরা? এখনো আমাকে সন্দেহ করছে? নাজির তার কপালের ক্ষত স্থানের দিকে তাকালো। ক্ষত শুকিয়ে গেছে, তবে দাগ পুরোপুরি মিলিয়ে যায়নি। সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, যা কান পরা দিছি করার তো কথা না। কিন্তু আপনার বড় চাচা চাচি, এমনকি ওই লোকের বাবাও তো সব জেনে গেছে। জানুক, তুমি চিন্তা করো না তো, কইছি না সব ভইলা যাও। প্রমাণ থাকলে তো কিছু করব। এখন খাও তাড়াতাড়ি। দুজনে দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিল। মসজিদের মাইকে আসরের আজান শুনে ঘর থেকে বের হলো নাজির। সন্ধ্যা হলে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। নামাজ শেষে মসজিদের বাইরে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দুজনে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো সরিষা ক্ষেতের পার। চারিদিকে হলদে ফুল ফুটে আছে, কি সুন্দর যে দেখতে লাগছে। এবারও ভালো ফলন হবে বলল। এই সপ্তাহেই শস্য কাটটা শেষ করব, লাভ মনে হয় ভালোই হইব। শুনেছি সরিষা ক্ষেতের জন্য নাকি জমি কিনবে। ভাবছিলাম কিনবো, কিন্তু না কইরা দিছি। কেন, টাকার সমস্যা? না, নিজেকে থাকতে অন্যের জমি টেহা নষ্ট করে কিনবো কেন? নিজেদের জমি। নাজির উত্তর দেয় না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পরিশ্রমের ফসলের দিকে। নওশাদ ভাইয়ের হেয়ালি দেখে অস্থির হলো, আচমকা বলে উঠল, অনেক হয়েছে ভাই, এত অপেক্ষার ভালো লাগে না। ওরা আমাদের আর কোনো ক্ষতি করার আগে আমরাই চলো মেরে দেই। কারে? আমিরুল শাহ তার স্ত্রী। খাসার পাখি কখনো শিকার করতে দেখছস?
কথাটা ঠিক বুঝতে পারল না নওশাদ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। নাজির দুর্বদ্ধ হাসে। খাঁচার পাখি হয় দুর্বল, সারাদিন যাই করুক দিন শেষে খাঁচায় তাগো শেষ আশ্রয়স্থল। তাহলে শিকার করতে হয় বনের পাখি, তাগো নির্দিষ্ট কোনো ঠিকানা বা দুর্বলতা নাই। তারা এক জায়গায় থাকে না, নতুন ডাল আর মালের সন্ধানে পথহীন উইরা বেড়ায়। তারা হয় হিংস্র চতুর। ভাইয়ের জটিল কথার অর্থধার উদ্ধার করতে সময় লাগে নওশাদের। যখন বুঝতে পারে তখনই অবাক কণ্ঠে বলে, সিরাজুল্লাহ। অদরের হাসি আরো প্রশস্ত হয় নাজিরের। নওশাদের জল ততই শক্ত হয়। তাহলে আর অপেক্ষা কিসের? অপেক্ষা নতুন ধান ঘরে তোলার, কাল বৈশাখী ঝড়ে সবকিছু ধ্বংস হওয়ার। ততদিন উড়ুক না হয়। এতদিন সবুরে মাওয়া ফলে। সহ্য হচ্ছে না আমার। তাইলে আয় একেবারে বড় পাখি আগে শিকার করি। বড় পাখি? হ, ছোট পাখি যখন তখন ধরা যাইব, কিন্তু তাগরে রক্ষা করা মদত দেওয়া বড় পাখিরে সুযোগ বুঝা এক থাবায় ধইরা আরেক থাবায় কেল্লাফতে কইরা দিতে হইব। তাইলে এই ছোট পাখি বিচ্ছিন্ন হইয়া যাইব। কার কথা বলছো? আমগো প্রিয় চেয়ারম্যান আতা চাচা। মাথা ঠিক আছে? এত সহজ? সে রাজনীতি করে, ছেলে সাঙ্গপঙ্গ ডিঙ্গিয়ে কাছে ঘেঁষাই তো অসম্ভব। যদি সম্ভব হয়ও তবুও কিন্তু কিভাবে? উল্টো ধরা পড়ে যাব। তোর বুদ্ধিতে করলে ধরা পড়বি, কিন্তু আমার বুদ্ধি জটিল। নাজির শাহ প্রমাণ রাইখা কাম করে না। নওশাদের দৃষ্টিতে কৌতূহল জমে। কৌতূহল নাজির ভারী পছন্দ করে। বলল, গোলামের পুঁতে জানি কোন দল করে। কয়দিন পর বড় সমাবেশ হইব। সমাবেশ মানে তো বুঝোসি, দলে দলে মারামারি। এর বিরোধী নুরুজ্জামান পরপর 2 ইলেকশনে হাইরা অবস্থা খারাপ। ব্যাটার লগে ভেতরে ভেতরে ঝামেলা আছে, সুযোগ পাইলেই টপকাইয়া দিব। আমগো কাম শুধু তারে সুযোগ কইরা দেওয়া। কেডায় জানবো বুদ্ধিকার। চেয়ারম্যানের লগে আমগো সম্পর্ক কত ভালা, মারলে একমাত্র লাভ বিপক্ষ দলের। নওশাদ অবাক হয়। বড় ভাইয়ের বুদ্ধি দেখে গর্বে বুক ভরে ওঠে। এত গভীর ভাবনা কখনো ভেবেছে বলে মনে পড়ে না তার। মাঘের অবসান ঘটিয়ে ফাল্গুন এসেছে ধরাই। গাছের জীর্ণ পাতারা ঝরে পড়ছে বাতাসের প্রখর হাওয়ায়। পুরনো পঞ্জিকা বদলে সূচনা ঘটেছে ইংরেজি নতুন বৎসরের। এখন সাল 1997। নাজির ভেবেছিল চেয়ারম্যান আতাউর রহমানকে দিয়ে তার প্রতিশোধের সূচনা ঘটাবে, কিন্তু কথায় আছে না, মানুষের চেয়ে আল্লাহর পরিকল্পনা অতি উত্তম। গত মাসের কনকনে শীতে শহরের কোনো এক দলীয় সমাবেশ থেকে ফেরার পথে কয়েকজন কালো মুখোশধারী লোক মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আতাউর রহমান আর তার পুত্রকে কুপিয়ে জখম করেছে। ক্ষত গভীর হাসপাতালে মাসখানেক পরে থেকে এখন বাড়িতে ফিরে বিছানার সঙ্গে সন্ধি বেঁধেছেন তিনি। ঠিকমতো হাঁটতে পারেন না, রগ নাকি ছিঁড়ে গিয়েছে। সোহেল হত্যা মামলাটাও নতুন করে কোনো মামলার নিচে চাপা পড়ে গিয়েছে। এখন আর পুলিশ তদন্ত করছে না। যতবার বড় ছেলেকে নিয়ে সিরাজুল্লাহ থানায় গিয়েছে ততবারই নানা অজুহাতে কর্তৃপক্ষ এড়িয়ে গিয়েছে তা। দেশীয় আইন তো এমনিতেই নড়বড়ে। জোয়ারের পানি শুকিয়ে যেতেই কদ্দমাক্ত জমিতে সেচ দিয়ে রোপণ করা হয়েছে ধানের চারা। সে চারা হাঁটু অবধি বড় হয়ে সবুজে ভরে উঠেছে দিক বিদিক। এবছর আর শীতের কুয়াশা গায়ে মেখে কাদা মারিয়ে ধান ক্ষেত করতে নামেনি নাজির। যা করার মিল্টন আর লতিফদের দিয়েই করিয়ে নিয়েছে। কিছুক্ষণ আগে ভোরের আলো ফুটেছে, বেলা হতে এখনো বেশ দেরি। নাজির ক্ষেতের আইলে দাঁড়িয়ে আছে, হিমেল হাওয়ায় পরনের লুঙ্গি চাদর উঠছে। পাশে কারোর উপস্থিতি টের পেয়েও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। চেহারায় কৌতূহলের বদলে পূর্বের মতো গম্ভীরতা লেপ্টে আছে। জিজ্ঞেস করল, এত সকালে ঘুম শেষ? হ ভাইজান, এখন একটু তাড়াতাড়ি উঠি। আইস গাছগুলো একটু কীটনাশক ছিটাইয়া দিস, মাঝখানের গাছে পোক ধরছে মনে হয়। আইসা। কথা আর এগোয় না। নাজির থেমে যায়। আজকাল মেপে মেপে কথা বলে সে। মিল্টন যেন কিছুতেই আগে নাজিরের সাথে এই নাজিরে মিল খুঁজে পায় না। জিজ্ঞেস করল, শুনছি আপনার সম্বন্ধে নাকি বিয়া? রুহুলের বিয়া আজ মনে হয় মেহেন্দি, কাল গায়ে হলুদ। বেটা মানুষের এত কিছু করতে হইব কেন? আমি একদিনও যাই নাই, 2 দিন ধইরা ঘরের সিঙি হাউকাউ করতেছে। মিল্টন হাসে। নাজির তেসরা স্বরে বলে, খালি হাসি আইয়া তোমার। বিয়া করবি কবে? তোর লাইগা মকলেসটা আটকাইয়া গেছে।
বোনগুলারও তো বয়স হইছে, মানুষের নজর কিন্তু ভালো না। আমায় কইল ঘরে বউ আইলে নাকি ননদ গো দেখতে পারবো না। আমিও বউয়ের আঁচলের তলে গিয়া সংসারের খরচ দিমু না, তাই আগে বইন গো বিয়া দিমু। ওইদিকে যৌতুক ছাড়া কথা আগায় না। আমার কি যৌতুক দেওয়ার সামর্থ্য আছে ভাইজান? আগে মানুষের পিছনে ঘুইরা ঘুইরা ফাই ফরমাস খাটতাম, এখন আমনের কাছে কাম করি, দিন আনি দিন খাই। সেই পয়সায় 7 জনের সংসার পেট চলে। আব্বা ভিটারে একটু জমি ছাড়া কিছুই রাইখা যায় নাই। আমি আর কি করুম? হতাশ হইস না, আল্লাহর উপর ভরসা রাখ। খারাপ সময় আমিও পার কইরা আইছি। পরিশ্রমী মানুষেরা কখনো না খাইয়া থায় না। রাজার ধনও এক সময় ফুরাইয়া যায়। কার ভাগ্যে কি আছে আল্লাহ জানে। বাপ মা সব সন্তানের কথা চিন্তা কইরাই সিদ্ধান্ত নেয়। তাই তোর মায়ের ভরসায় থাকলে হইব না। ধন সম্পদের খোঁজ না কইরা বড়টার লাগ্যা পরিশ্রমী সৎ কাউরে খোঁজ। আল্লাহ দিতে কতক্ষণ? এরপরে নিজে ঘরে বউ তোল, পরে বাকি বোনগো লইয়া চিন্তা। মিল্টন শুধু মাথা নাড়ল। নাজির পুনরায় বলল, ওই পাড়ার মেম্বারের মাইয়ার পিছনে সময় নষ্ট করে লাভ নাই। মেম্বারে তোর কাছে কখনো বিয়া দিব না। ওই মাইয়াও কখনো তোর সংসার করতে পারবো না। এই ধরনের মাইয়া সোনার চামচ মুখে লইয়া জন্মায়। এই যে আমার জন, প্রথম প্রথম ইটার বড় দালান ছাইডা আমার মাটির ঘরে আইয়া আর থাকতে পারে না। গরমে অস্থির, কল চাপতে গেলে হাতে ঠোসা পড়ে, এটা কামও পারতো না, খালি নাখরা করত। কিন্তু আমার তো বাপ মা নাই, একলা মানুষ, তাই ধইরা ধইরা শিখাইয়া সংসার টিকাইছি। পাত্রী দেখবো নাকি? মিল্টন লজ্জে মাথা নিচু করে ফেলল। মিনমিন করে বলল, আপনার ইচ্ছা ভাইজান। দাঁড়া, বর্ষাকালটা আইতে দে, ঘটকালি করতাছি। নওশাদ ভাইয়ের কি খবর? হ্যাঁ, আর বিয়া করব না। করবো না কেন? বিয়া না করলে জীবন চলবো? ওর লাইগাও মাইয়া দেখছি, হাতে কিছু কাম আছে, ওইগুলা শেষ হইলেই ধইরা দিয়া দিব। ক্ষেতের আইল পেরিয়ে হাটের দিকে হাঁটা ধরল নাজির। মিল্টন তার পিছু পিছু হাঁটছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নাজির বলল, আয় রে, বাজারে মন মতো মাছ পাই কিনা। এইবার শীতের মাঝে বউয়ের জ্বালায় রাইতে আর মাছ ধরতে বাইর হইতে পারি নাই। ভাবছিলাম বিয়ার পর বউরে শেষার উপরে রাখবো, কিন্তু নিজেই এমন জারি খাই, চোখ রাঙানিরে ডরাই। নাজির সার এই কি অবস্থা? শেষ কথাটুকু নাজির বিড়বিড় করে বলল। মিল্টন কাঁপতে কাঁপতে হা করে তাকিয়ে রইল। শেষমেশ কিনা তার সাহসী ভাইজান ওই হাঁটুর বয়সী বউকে ভয় পাই। সকালে রান্না শেষ করে খেতে বসেছে মিসি। আজ নাস্তা হিসাবে ভাত আর ডাল ভর্তা করেছে। ইদানিং দিনকাল তার ভালো যাচ্ছে না, শরীর খারাপ, হঠাৎ গা গুলিয়ে ওঠে, মাথা ঘোরায়। শিউলি দরজায় উকি দিয়ে বলল, ভর্তা করছো? আচমকা তাকে দেখে চমকে গেল মিসি। মুখে খাবার গেলে বুকের মধ্যে থুতু ছিটিয়ে মাথা নাড়ল। ভাতের থালা নিয়ে ভেতরে ঢুকে তার সামনে বসে পড়ল শিউলি। বলল, আমার হরি রুটি আর লাউ রাঁধছে। আমার আবার এসবে পোষায় না। হুকা ভাত আসছিল, ওগুলাই লইয়া আইসি। দাও দেহি একটু ভর্তা, মেলা সুগন্ধ ছুটছে। ভর্তার বাটি এগিয়ে দিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল মিসি। শিউলি মেয়েটা বিপরীত স্বভাবের, বেশি কথা বলে, মিশুক প্রকৃতির মেয়ে। তবে মিসির সঙ্গে তেমন একটা সখ্যতা তার নেই। এবাড়ির কারোর সঙ্গে মিসি আগ বাড়িয়ে কথা বলে না। শিউলি বা মর্জিনা কিছু বলে বিপরীতে শুধু হুহা ছাড়া আর আগ্রহ দেখায় না। ফরিদা বিথিতাকে এড়িয়ে চলে। মাঝে মধ্যে চোখাচোখি হলে ঠোঁট নাড়িয়ে গালি অভিশাপ দেন ফরিদা। পোড়ামরিচ পান্তা ভাতে ডোলে ভর্তা দিয়ে মেখে খেতে খেতে শিউলি জিজ্ঞেস করল, তোমার জামাই কই? মানে আমার ভাসুর। ফজরের নামাজের পর বাড়ি থেকে বেরিয়েছে, কে জানে কোথায় গেছে। তোমার দেওর নামাজ পড়ে এসে আবার মনে হয় ঘুমিয়েছে। হুনসি হে নাকি বউ গেছে কা? কে বলেছে? যায়নি, নিজে তালাক দিয়েছে। কেন? কারণ ছিল বলেই হয়তো। তুমি কি কম কথা কও? না তো। তাহলে এমন কইরা থাকো কেন? কারো লগে কথা কও না, পাতা আনতেও যাও না, রান্ধো কি দিয়া? খড়ি আছে, উনি মিল্টন ভাইকে দিয়ে বাগান থেকে আনান। আর পাতা সবাই যা ঝাড়ু দিয়ে আনে তার থেকে অর্ধেক আমায় দিয়ে যায়। তোমারই তো আরামে সংসার, আর আমার ওনার সংসারের ব্যাপারে মন নাই, উদাসীন। কিছু কইলে কয় আমি কিছু জানি না, যা কওয়ার আমারে গিয়া কও। তোমার তো আরো ভালো, শ্বশুর শাশুড়ি স্বামী দুই দেওর নিয়ে ভরা সংসার, কোনো চিন্তা নেই। তোমার বাপের বাড়ি কই? হুনসি এই গ্রামেই নাকি? শুনলে জিজ্ঞেস করছো কেন? ধুরো,
তোমার লগে গপ্প কইরা মজা নাই। বয়স যদিও তোমার ছোট হইব, কিন্তু তুমি সুন্দর আছো। তুমিও। মেয়েটা লজ্জে পেল। মিশে খাওয়া শেষে এটো থালা নিয়ে উঠে গেল। শিউলি তার পিছু পিছু বের হলো। থালা ধুয়ে কলপার থেকে ফেরার পথে দেখা হয়ে গেল নাজিরের সাথে। তাকে দেখে দাঁত কপাটি বের করে হাসলো নাজির। হাতের থলেটা দেখিয়ে বলল, মাছ আনছি। কি মাছ? কাজলি মাছ আর গলদা, বেশি না, 1 কেজি কইরা আনছি। আজ আমাদের দুজনের ও বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি রাজিও হয়েছিলেন। এখন এই মাছ কে কুটবে আর কে খাবে? রাগ করো কেন ময়না পাখি? আইও একলগে কাইটটা ফেলাই। হাটে গিয়া দেখি তাজা মাছ ফাল পারতাছে, তাই লইয়া আইলাম। তোমার না বড় ইসা পছন্দ, আর নওশাদের পছন্দ কাজলি মাছ। খাবে কে? দুপুরে না খাইয়া যাইবা কেন নাকি? বাকি যা থাকবো আমি আর নওশাদ মিল্লা খাইয়া ফেলমু। রান্নাঘরে ব্যাগটা রেখে চুলা থেকে ছাই উঠাতে লাগলো নাজির। মিসির থালাটা ঘরে রেখে এলো। শীতল কণ্ঠে বলল, আপনারও যাওয়ার কথা ছিল, আব্বা বলে দিয়েছেন বউ ভাত পর্যন্ত ওখানে থাকতে। কাছে থাকতে হইব কেন? বিয়ার দিন পৌঁছাইয়া যামু। এবার আর নাজিরকে শান্ত রাখতে পারল না সে। মেজাজ বিগড়ে গেল। রাগত স্বরে বলে উঠল, বাবার বাড়ির সবার সামনে আমায় ছোট না করলে আপনার শান্তি হয় না, তাই না? বাকিদের স্বামীরা সপ্তাহের পর সপ্তাহ থাকতে পারলে আপনি কেন পারবেন না? আমায় বাহানা শেখান। নাজির চমকে তাকালো। এ মেয়ের সাহস আজকাল বেড়ে গিয়েছে, সাথে বেড়েছেও রাগও। হঠাৎ স্বামীকে রাগ দেখায়, চোখ রাঙ্গাই। নাজির দীর্ঘশ্বাস ফেলে বালতি পানিতে হাত ধুয়ে এগিয়ে এলো। চাপা স্বরে বলল, কত বড় সাহস! স্বামীরে ধমকায়, পাপ হইব ময়না পাখি। আর আপনি যে মিথ্যা প্রতিশ্রুতি দেন, নিজের বউয়ের কথা শোনেন না, তখন পাপ হয় না? এত বড় মিশা অপবাদ! তোমার কথায় আমি উঠি আর বসি। সারাক্ষণ খেয়াল রাখি সংসারে গাধার মতন খাটাই না। অসুখ হইলে রান্দা খাওয়াই। এই যে টেহা ভাঙ্গা গলদা ইসা আনছি, বাপের বাড়ি যাইতে চাইলেও দেই। তোমার বোনগো জিগাইও তো এগো জামাই এগুলা করে কিনা। এই দিন সুজন ভাই কইল ফামিদার নাকি পোলাপাইন পেটে শুকাইয়া গেছে, হরি ঠিকঠাক খাইতে দেয় না, সারাক্ষণ কাম করায়, ডাক্তারের কাছে না লইয়া কবিরাজের কাছে লইয়া যায়। অথচ হের জামাই নাকি মাস্টার, যে ঘরের বউয়ের যত্ন নিতে পারে না, বউয়ের পক্ষে কথা কইতে পারে না। হ্যাঁ, মাইনসের পোলাপাইনগো কি শিখায়? আমি তোমার লগে কখনো এমন কিছু করছি বউ? কত আদর যত্ন কইরা পাইলা পয়সা বড় করতেছি, আর তুমি আমার অপবাদ দেও। আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন। এসব অভিযোগ আমি করেছি? দেখো, তোমার আত্মীয় স্বজন আমার পছন্দ না। তুমগো বংশে তোমার বাপ চাচা আর সুজন তালেব ভাইরে ছাড়া বাকি একটারেও বর্তমানে আমার সহ্য হয় না। এমনকি তোমার মা, নানা, মামা গো না। প্রত্যেকবার কি সব প্রশ্ন করে, জমি জমা কতটুকু, গরু কয়টা, ছাগল কয়টা, কামাও কত, চাচাগুলোকে সম্পর্ক কেমন, ভাগে পাইছো কতটুকু, পোলা পানি লইয়া ফেলাও, এত এত প্রশ্ন। আমার মুখ তো এমনিতেই ভালা না, ধৈর্য কম। তুমি কি চাও মুখের উপরে অপমান কইরা দেই? এমন ভান করছেন যেন করেননি। বড় দুলাভাইকে কি বলেছিলেন? কি কইছি? বাপের পাছার তলায় ম্যাও ম্যাও করি না, সব নিজে নিজে করি, আমনের থেকে বেশি কামাই। টেহার বড়াই করতেছিল, তবে ভুল কিছু কই নাই। তোমার স্বামী হ্যাগো থাক্কা ধনী। বড় মামাকে কি বলেছিলেন? অন্যের কাছে কামলা খাটি না, আমি রাজা। ভুল কি কইছি? কইতাছিল আমরা শিক্ষিত বংশ। আমার বাপ সরকারি স্কুলের শিক্ষক আছিল, আমি কলেজের শিক্ষক, আমার পোলায় হইব। কত বড় অপমান! আমি কি অশিক্ষিত? মাধ্যমিক শুধু দেই নাই, অমন বাপ দাদা থাকলে বাংলাদেশ পাশ কইরা ফেলাইতাম। আমার ভাই করছে না। মিশ্রে আর কথা বাড়ালো না। এই লোকের সঙ্গে কথা বলা মানেই হাজারটা যুক্তি দিয়ে তাকে হারিয়ে দেবে, মাথা নষ্ট করবে। ঘরে যেতে যেতে বলল, খেতে আসুন, খাওয়া শেষে মাছ কাটবেন, ওসব আমি ধরবো না। কলপার থেকে হাত মুখ ধুয়ে নাজির চুপচাপ এসে খেতে নিল। তারপর মিস্ত্রিকে টেনে নিয়ে বসালো মাছ করতে। মুখে বলল স্বামীকে দিয়ে মাছ আর কাটালো না মিস্ত্রি। এটুকু কাজ এখন সে করতে পারে। শিউলি তাকে কাজ করতে দেখে নিজেও বটি নিয়ে এসে বসে পড়ল। কথার ফাঁকে ফাঁকে বেশি একটা সময় লাগলো না কাজ শেষ করতে। মাস্টার বাড়িতে আজ প্রচুর ব্যস্ততা। গত মাসেই ঘটক মারফত মেয়ে পছন্দ করে রুহুলের বিয়ে ঠিক করে এসেছিলেন বাড়ির গুরুজনেরা। সেই উপলক্ষে সপ্তাহখানেক শুধু চলেছে কেনাকাটা। উঠোনের এক পাশে একটি কেদারায় বসে আছে পলে, মেক্সির ওপর দিয়ে উঁচু পেট ভাসমান। পারুল এগিয়ে এসে ধমকে সুরে বলে উঠলেন, লাজ লজ্জার বালাই নেই। দেওর ভাসুররা বাড়িতে আছে, একটু পর পর বাইরের মানুষ যাতায়াত করতেছে। 7 মাসের পেট লইয়া
ঘোরাফেরা করো কেন? লজ্জার কি আছে? পোলা পাইন কি আর কারো হয় না? হেকো বউ বুঝি পোয়াতি হইব না? পারুল চটে গেলেন। মেয়ের চালচলন ভালো না, যার কারণে এই মেয়েকে পুত্রবধূ হিসাবে মোটেও পছন্দ ছিল না তার। নেহাতি ছেলে জেদ ধরেছিল, স্বামীও বলেছিল বয়স কম তাই এমন করে, তুমি না হয় একটু শিখাইয়া পড়াইয়া নিও, বড় হইলে ঠিক হইয়া যাইব। কোথায় আর ঠিক হলো? দেবর ভাসুর শ্বশুর কাউকে মানে না। হঠাৎ শব্দ করে হেসে ওঠে, ঘোমটা ছাড়া সবার মাঝে গল্প করতে বসে পড়ে। এমন বেহেয়াপনা তো এ বাড়ির মেয়েরাও করে না। দাঁতে দাঁত পিষে ধমকে সুরে পারুল বললেন, মুখের উপর কথা কইলে ঘাট ধইরা বাপের বাড়ি পাঠাইয়া দিব। ভালা ঘুরি পাইয়া সাপের 5 পা দেখাইছো? ঘরে যা, বেহায়া মাইয়া মানু। পলি উঠে দাঁড়ালো, যেতে যেতে মুখ বাঁকিয়ে বলল, ভালা না সাই, আমনে একটা দাজ্জাল বেটি মানুষ। পারুল হতভম্ব হলেন। সত্যি সত্যি চেয়েছে বাড়ি মাথায় করলেন। দুপুরে রান্না শেষে মিস্ত্রি গোসলে গেল। নাজির নওশাদের গোসল আগে শেষ। বারবির মুখোমুখি তেমন একটা হয় না নওশাদ। কখনো চোখাচুকি হয়ে গেলে সৌজন্যতার খাতিরে যতটুকু বলা বলে। ক্ষুধা লাগলে নিজে সে খাবার বেড়ে খায়, আজও তাই করলো। দুপুরে খাবার খেতে বসেছে সে। বেলা অব্দি ঘুমানোর নাস্তা করা হয়নি। নাজির এসে তার সামনে বসলো, নিজ দায়িত্বে পাতে তুলে দিল আরও 2 টুকরো মাছ। সতর্ক কণ্ঠে বলল, তোর ভাবি আইস বাপের বাড়ি যাইব, সপ্তাহ খানেক তো থাকবই। হ্যাঁ, রুহুল ভাইয়ের বিয়ে না? নজরুল চাচা আমায়ও দাঁত দিয়েছেন। আয় পরিকল্পনা বদলাইয়া কাইলের একটা কামে লাগাই। খাওয়া থেমে গেল নওশাদের। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। নাজির সামান্য হেসে বলল, জমির ধানগুলা হাঁটু সমান লম্বা হয়েছে, লাশ পুতলে জানবো কেডায়। নওশাদ চমকে ওঠে। ভাইয়ের মনে যে কখন কি চলে সে বুঝতে পারে না। নিজেই তাড়াহুড়ো করতে নিষেধ করলো। কত ফোন দিয়ে আটলো, অথচ নিজে এখন হুট করে এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিচ্ছে। নাজির তার কৌতূহল দমাতে বলল, শালা রে দেখলে গায়ে আগুন ধরে, মন চায় যা যন্ত্রণা মায়েরে দিছে তা দ্বিগুণ ফিরাইয়া দিই। কম আরাম তো করে নাই, পুরা হারাইয়া এখন মানুষের সহানুভূতি আদায় করতেছে, তলে তলে প্রতিশোধ নেওয়ার উপায় তারা করতেছে। শত্রুকে বেশি সময় দেওয়া বিপজ্জনক। তাই বলে কাল 2 দিন পর পর তোমার পরিকল্পনা বদলায়। কেউ সন্দেহ করতে পারবো না, এই দিনের মতো প্রমাণও থাকবো না। রাইতে ফেরার তারা নাই, কেউ জিগাইলে কুমু শ্বশুর বাড়িতে বিয়াতে আসিলাম। নওশাদের পছন্দ হলো বুদ্ধিটা। খেতে খেতে জিজ্ঞেস করলো, কিভাবে কি করবে বিস্তারিত বলো। পরে কমু না হয়, তোর ভাবি রে আগে দিয়ে আসি। মিস্ত্রির আগমনে এখানেই 2 ভাইয়ের আলোচনার সমাপ্তি হলো। নওশাদ দ্রুত খাওয়া শেষ করে চলে গেল। দুপুরে খাওয়া শেষে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল নাজির। মিস্ত্রি বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি আপনার? শুয়েছেন কেন? যাব না আমরা? এমন করতেছো যেন তোমার বাপের বাড়ি পদ্মা নদীর ওই পারে, যাইতে যাইতে সারা রাইত লাগবো। আইয়ো, আবারে জড়াইয়া ধইরা একটু আরাম করো, আবার না কবে ধরতে পারবা। তার কথায় তাকে ফিরিয়ে দিল মিস্ত্রি। এমন ভান করছেন যেন পদ্মা নদীর ওই পার আপনার শ্বশুর বাড়ি। বউকে বহু বছর ধরে দেখতে পাবেন না। নাজির হেসে ফেল, তাকে টেনে বিছানায় ফেলে জড়িয়ে ধরে বলল, আমার বউটা মেলা বড় হইয়া গেছে, এটা কথাও মাটি পড়তে দেয় না। আপনার থেকেই তো শেখা। আর কিছু শিখো নাই? আদর্শ হাক শিখো নাই? না। চেপে ধরে গলায় মুখ গুজল নাজির। গম্ভীর স্বরে বলল, বিয়া বাড়িতে পরিচিত অপরিচিত অনেক মানুষ থাকবো, কেউ ডাকলে একলা একলা যাইবা না, কাউরে কাছে ঘেঁষতে দিবা না। আগে কি হয়েছে মনে আছে তো? মামাতো চাচাতো ভাইরা ডাকলেও যাইবা না। নিজের ভাই ছাড়া বাকি সবার থেকে বিপদের আশঙ্কা আছে। আচ্ছা। দুলা ভাই বেআই লগেও কথা কওয়ার দরকার নাই, গায়ে হলুদে বরাত যাওয়ার প্রয়োজন নাই। বললেই হলো। কেন যাব না? সুজন ভাইয়ের সময় আমি অনেক ছোট ছিলাম। তলেব ভাইয়ের সময় ছোট ভাইজান রেখেছিল, হাত ধরে রেখেছিল। এবার বড় হয়েছি তাই যেতেই হবে, সাথে আপনিও যাবেন। প্রত্যুত্তর করল না নাজির, নইলে এই মেয়ের বায়না আরও বাড়বে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করল। শুনশান রাতের অন্ধকার রাস্তা, সবুজ ঘাসের ফাঁকে ক্ষণে ক্ষণে 2-1টা জোনাক পোকা জ্বলে ওঠে। দূরে কোথাও কুকুর ঘ্যাও ঘ্যাও করছে। গা ছমছমে পরিবেশ। চায়ের দোকানে আড্ডা শেষে টর্চ লাইট হাতে ধান খেতে সরু আইল ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন সিরাজউল্লাহ। হঠাৎ কৃত্রিম আলোর সামনে কিছু একটা নড়ে উঠতেই থমকে দাঁড়ালেন তিনি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছুড়ে দিলেন প্রশ্ন, কেডারে? মামু, আমি আমনে গো নাজির।
ঘুটঘুটে অন্ধকারে আলোটা নাজিরের মুখের ওপর এসে পড়ে। সিরাজউল্লাহর মুখভঙ্গি বোঝা গেল না, তবে লোকটা যে অবাক হয়েছে তা তার কম্পিত হাত দেখে ঠিকই আন্দাজ করা গেল। টর্চের আলো একবার নাজিরের মুখে, একবার পাশে ধান খেতে ঘুরে বেড়ায়। তারপর কম্পিত কণ্ঠ থেকে বেরিয়ে আসে প্রশ্ন। তুই এনে কি করস? কয়েক কদম এগিয়ে এলো নাজির, হেসে বলল, বহুদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই আইয়া পড়লাম। অহনার আমগো মিহি যান না কেন মামু? টর্চ লাইট চারপাশে ঘুরিয়ে কাউকে খুঁজলেন হয়তো সিরাজউল্লাহ। চাদরটা টেনে শরীরে জড়িয়ে নিয়ে একটু পিছিয়ে যেতে পিঠ থেকে গেল কিছুর সঙ্গে। মুহূর্তে লাফিয়ে উঠলেন তিনি। মুখ দিয়ে আওয়াজ বেরোনোর আগে দড়ির মতো শক্ত করে বেঁধে গলায় কিছু পেঁচিয়ে ধরল কেউ। দুর্বল হাত থেকে সঙ্গে সঙ্গে টর্চ লাইটটা পড়ে গেল কাদায়। দুই হাতে ফাঁস টানতে টানতে গঙ্গাতে লাগলেন সিরাজউল্লাহ। কাঁধে মাখামাখি টর্চ তুলে নিল নাজির। লোকটার গায়ের চাদরের লাইটটা মুছতে মুছতে বলল, আহা নসার, মামুরে কষ্ট দিতাছস কেন? মইরা যাইব তো, খালি মুখটা বাদ, আমি হাত পা বাদতাছি। নওশাদের চোখে মুখে তীব্র আক্রোশ। হাতের নীল রগগুলো ফর্সা চামড়া ভেদ করে যেন চোখে পড়ছে। গামছাটা গলা থেকে আলগা করতে খুক খুক করে কাশতে লাগলেন সিরাজউল্লাহ। কিছুক্ষণ আগেই শ্বাস আটকে গিয়েছিল, আর একটু দেরি হলে হয়তো শেষ নিঃশ্বাসটাও বেরিয়ে যেত এতক্ষণে। বার কয়েক কাশতে নির্দয়ের মতো সেই গামছাটা এবার শক্ত করে তার মুখে বেঁধে ফেলল নওশাদ। কথা বলতে না পেরে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলেন লোকটা, কিন্তু সেই প্রাণপণ চেষ্টাও একসময় ব্যর্থতায় রূপ নিল। পকেট থেকে পাটের দড়ি বের করে নাজির চুপচাপ তার হাত পা বেঁধে ফেলল। তারপর চারপাশে একবার সতর্ক চোখে দেখে দু ভাই মিলে জমির আইল ধরে লোকটাকে ধরাধরি করে নিয়ে গেল ধান মিলে। নাজিরের ধান মিলটা বাজারে যাওয়া শুরুতেই। পেছনে ধান ক্ষেত, পাশে বিশাল একটি মাঠ, সামনের রাস্তার ওপাশে কাঁচা সবজির বাজার। সন্ধ্যার পর এদিকটা একেবারে নিরিবিলি থাকে। ঘড়ি কাটায় রাত 8:30। খুব সাবধানে মিলের তালা খুলে লোকটাকে ভেতরে নিয়ে মেঝেতে ফেলে শাটার আটকে দিল নাজির। গুদামজাত ধানগুলো বিক্রি হয়ে গিয়েছে, ভেতরটা আপাতত খালি। বৈশাখ এলে ব্যবসা আবার রমরমা চলবে। টেবিল থেকে কেরোসিনের বোতল এনে তেল ঢেলে কুপি জ্বালিয়ে অন্ধকার ঘুচিয়ে দিল নাজির। নওশাদ লোকটাকে টেনে তুলে দেওয়ালে হেলান দিয়ে বসলো। বড় ভাইয়ের ইশারায় খুলে দিল মুখের বাঁধন। সিরাজউল্লাহ জোরে জোরে শ্বাস ফেলেন। সাহসী চোখ জোরে আজ ভয় আর আতঙ্ক খেলা করছে না। উত্তেজিত কণ্ঠে বললেন, তোরা আমারে কই আনছস? এইটা কি করতে চাইতেছস? আমার বাচ্চস কেন? খুন করতেছি? বালা হইব না, কইয়া দিলাম। নওশাদ নিজের রাগ আর সংবরণ করতে পারল না। দেহের সর্বশক্তি দিয়ে নাকি মুখে বসিয়ে দিল এক প্রকাণ্ড ঘুষি। বয়স্ক সিরাজউল্লাহ তাল সামলাতে না পেরে মেঝেতে হেলে পড়লেন। শ্বাস বোধহয় বুকে আটকে গেল। নাক দিয়ে গলগল করে রক্ত বের হতে লাগলো। নাজির ছুটে এসে হাঁটু মেরে সামনে বসে পড়ল। এক হাত পিঠে রেখে অপর হাতে বুকে মালিশ করতে করতে মিছে রাগ দেখিয়ে ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, এটা কোনো কাম করলি তুই? মুরব্বী মানুষের সম্মান করতে জানোস না? দিন দিন বেয়াদব হইয়া যাইতাছস। তারপর কথার ধরন বদলে নরম স্বরে বলল, আপনি ঠিক আছেন তো মামু? কিছু মনে কইরেন না, পোলাডায় আমনে শিক্ষা পাইছে, এখন আর বড় সম্মান করতে জানে না। সিরাজউল্লাহর কণ্ঠে ব্যথার রাগ মিশে গেল। কি চাস তোরা? আমার পোলাটারে আমার থেকে কাইরা নিয়েও শান্তি পাস নাই? কেন করতেছস এইসব? কি করছি আমি? কি করছে আমার পোলায়? নওশাদ লোকটার কুচকে যাওয়া গাল দুটো চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কি করছস জানোস না? ভালো মানুষ সাজস। এবার আর নাজির তাকে বাধা দিল না। দুই হাত হাঁটুতে রেখে আরাম করে মেঝেতে বসল। চমৎকার করে হেসে বলল, আপনার পোলারে প্রথম কোপটা কেটাই দিছিল জানেন? আমার বউয়ে, একেবারে বুক বরাবর। কি নিশানা তার! রামদা আমি সপ্তাহখানেক আগেই দাঁড় দিয়েছিলাম, তাই এক কোপেই কেল্লা ফতে। আমি যখন বাড়ি ফিরলাম তখনও প্রাণ যায় নাই। গোলামের পুতের কই মাছের প্রাণ আমার পা ধইরা বাঁচার আকুতি করলো। শেষমেশ বাধ্য হইয়াই গলা বরাবর ঢুকাইয়া দিলাম রামদা। রক্তগুলা ফুটন্ত গরম পানির মতো কেমনে যে বুদবুদ কইরা উঠলো। উফ, আপনারে যদি দেখাইতে পারতাম। দেখাইলেও বিপদ হইতো, পুলিশের কাছে আবার কইয়া দিতেন। যাই হোক, লাশ গুম করতে কেডায় সাহায্য করছিল জানেন? আমার শ্বশুর। এক মুহূর্তের জন্য অসাড় হয়ে গেল সিরাজউল্লাহ সারা দেহ। ফ্যাল করে চেয়ে রইলেন নাজিরের মুখের দিকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। তা দেখে নাজির মহা খুশি।
মজার কোনো কৌতূহল শুনলে বাচ্চারা যেমন খুশি হয় ঠিক তেমন। ঠোঁটে পৈশাচিক হাসি নিয়ে বলতে লাগলো, মিস্ত্রি হোক মাস্টার বাড়ির মাইয়া, বউ তো আমারই, নাজির সার বউ। আমি এই জীবনে ভরসা করার মতো কাউরে পাই নাই। কেউ আমার মাথায় একটু হাত রাখে নাই। কেমন আছে জিগায় নাই, কেন জিগায় নাই, আমনে গোলাইকাই তো জিগায় নাই। অথচ বিয়ার পর আমার জীবন বদলাইয়া গেল। ওইটুকু মাইয়া আমারে বুঝাইলো নাজির আর একলা না, নাজিরের লাইগা অপেক্ষা করার যত্ন করার মানুষ আছে। আমনে গো তো তাও সহ্য হইল না। আমনের পোলারে আমি সাবধান করছিলাম না, তাইলে হুন্ন না কেন? আমার অনুপস্থিতিতে আমার বউয়ের ঘরে ঢোকার সাহস পাইল কই? আমি কতবার আমনে গো কইছিলাম আমি সুবহান আলী শাহ না, তো বউ ভুলটা করলেনি। এটা হইল তার ফল। আমনের পোলা আমনের লোভে মরছে। হামা করে কেঁদে উঠলেন সিরাজউল্লাহ। নাজি মুগ্ধ চোখে সেই কান্না দেখে বলল, সিরাজউল্লাহ তাইলে কানতে পারে? দেওয়ার মতো কোনো উত্তর পেলেন না তিনি। নাজি ইশারা করতে নওশাদ উঠে গেল। মেশিনের নিচ থেকে নিয়ে এলো একটি হাতুড়ি। নাজি ফিস ফিস করে বলল, এবার আমনের পালা মামু। আমনের পোলারে সহজ মৃত্যু দিলেও আমনেরে দিমু কঠিন মৃত্যু। এই হাতে আমার মায়েরে শুইছিলেন না, এই হাত দিয়াই আমার আব্বার জিভ কাটছিলেন, ল্যাংড়া বানাইছিলেন। এই মুখে আমার মায়েরে লইয়া কুৎসিত মন্তব্য করছিলেন। থামলো নাজির। সিরাজউল্লাহর কান্না থেমে গেল। আতঙ্কিত চোখে তাকিয়ে অনেক কষ্টে জিহ্বা নাড়িয়ে বললেন, নাজির তুই? সব জানি, সোহেলরে মারার আগে থাইকাই জানি সত্য কখনো চাপাইয়া রাখা যায় না, মানেন তো? ভয়ে কুকড়ে উঠলেন সিরাজউল্লাহ। আকুতি মিনতি করে বললেন, হুন নাজির বাপ আমার, আমি কখনো তোর কোনো ক্ষতি করছি? কে কইছে এইসব? সব মিছা কথা। যা কইছে তোর ওই দুই চাচা আর আমার বইনে মিলা করছে। আমি নির্দোষ, আমারে সাইরা দে বাপ। নওয়াজ ওরে বুঝা, আমারে মারলে তোরা নিস্তার পাইবি, জেলে পচতে হইব না। আমারে তোরা সাইরা দে, আমি কাউরে কিচ্ছু কমো না। বাঁচলে তো কাউকে কিছু বলবেন। দুইটা খুন তো আপনারা করেছিলেন, সাথে করেছিলেন একজন স্ত্রী, একজন মাকে ধর্ষণ। কই আপনাদের তো কিছু হয়নি, বরং মাথা উঁচু করে দীর্ঘ বছর পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন। সব আইন শুধু আমাদের বেলা। নওশাদ ব্যঙ্গ করে বলল, নাজির আর কথা বলার সুযোগ দিল না। নির্বাচনের মিটিং মিছিল চলছে। দীর্ঘক্ষণ লোকচক্ষুর আড়ালে থাকলে কেউ সন্দেহ করতে পারে। তার উপর হলুদ নিয়ে মেয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, মনে হয় না যেতে পারবে। মিস্ত্রি আজ ভালোই চটবে তার উপর। লোকটার পা থেকে বাঁধন খুলে পরনে লুঙ্গিটাও একটানে খুলে ফেলল নাজির। উলঙ্গ দেহে তাকিয়ে বলল, চল। শক্ত হয়ে গেল নাজিরের। কামারের মতো দক্ষ শক্ত হাতে হাতুড়ি চালিয়ে দিল লোকটার গোপনাঙ্গে। ব্যথায় চিৎকার করে উঠলেন সিরাজউল্লাহ। পা দুটো মেঝেতে ঘষে খিচুনি দিতে লাগলেন। তৎক্ষণাৎ নাজুক স্থান থেকে বেরিয়ে এলো রক্ত। নাজির ধীরে ঘাড় ঘুরিয়ে নওশাদের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, দিবি নাকি একটা বাড়ি? এই দিনের লাইগা তো কম অপেক্ষা করস নাই। রক্তের গন্ধ ছুটে এলো নওশাদের নাকে। রংটা খুব করে যেন তাকে টানছে। ধীর পায়ে এগিয়ে এলো সে। নাজির সরে গেল। সারাশি এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, সারাশিটা হাতে নিয়ে বসে পড়ল নওশাদ। এতক্ষণ ধরে শরীরে টকবক করতে থাকা রাগ হালকা হয়েছে বোধহয়। কপালে জমেছে ঘাম, হাত খানিক কাঁপল। কখন কারোর গায়ে হাত তোলে না ছেলেটা, আজ কারোর আঙ্গুল কাটবে। শুকনো ঢোক গিলে ভাইয়ের দিকে তাকালো সে। নাজির বুঝলো তা, শক্ত করে হাতটা ধরে বলল, প্রতিশোধের নেশা এইসবের কাছে তুচ্ছ। আমরা জাগলায় গায়ে এতিম হইছি, তার মধ্যে এই লোকজনও একজন। সব নষ্টের মূলে এই অমানুষটা। এই অমানুষটাই আমাকে মায়ের নির্যাতন করছে, খুন কইরা মিথ্যা অপবাদ ছড়াইছে। এমনি এমনি সাইরা দিবি? আচানক পূর্বে সেই ঘৃণা, প্রতিশোধের নেশা শক্তি হয়ে ফিরে এলো নওশাদের দেহে। সব দুর্বলতা ভয় দূরে ঠেলে দিয়ে নিষ্ঠুরের মতো এক এক করে তুলে ফেল নরকের কীটা নেয় অমানুষটার দুই হাতে 10টা আঙ্গুল। তার হাহাকার, চিৎকার, মৃত্যু যন্ত্রণা যেন নাজিরের বুকটা ভরিয়ে দিল। প্রতিশোধে এত আনন্দ কেন? নিস্তব্ধ নিশীতে সেই আওয়াজ কারো কান পর্যন্ত পৌঁছালো না। আকুতি মিনতি করেও সিরাজউল্লাহ বাঁচতে পারলেন না। কি কঠিন সেই মৃত্যু! একবারের জন্য কি সেদিনের কথা ভেবে লোকটার আফসোস হয়েছিল?
উপলব্ধি করতে পেরেছিল নাসরিনের যন্ত্রণা। সেই সুযোগ বোধহয় নাজির তাকে দেয়নি। অন্তত সুবহান আলী শাহর তুলনায় সহজ ছিল তার মৃত্যু। বয়স্ক খুনি লোকটার উপর নির্মম সব অত্যাচার চালিয়ে ধান ভাঙার মেশিন ধীরে ধীরে দেহখানা ঢুকিয়ে দিল দু ভাই। আস্তে এক দেহ কিছু মুহূর্তে পিষে গেল, হয়ে গেল খণ্ড দ্বিখণ্ডিত। মাথার খুলি থেকে মগজ বেরিয়ে যাচ্ছে তাই অবস্থা। নওশাদ তা দেখে এক পর্যায়ে বমি করে দিল। নাজিরের গা গুলি উঠল। গামছা দিয়ে নাক মুখ বেঁধে সেসব আলাদা আলাদা বস্তায় ভরে বলল, এইবার এগুলো গুম করার পালা। নদীর ফালাইয়া দিমু নাকি ধান খেতে পুইতা দিমু? দুটোর মধ্যেই ঝোঁকে। হাড় চলো নদীতে ভাসিয়ে দে, আর মাংস শালবনে ফেলে দিয়ে আসি। রাতের আধারে জন্তু জানোয়ার খেয়ে ফেলবে, কেউ সন্দেহ করবে না। বুদ্ধিটা নাজিরের পছন্দ হলো। মেঝে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধীরে ধীরে সাঁটা তুলে চারপাশে একবার দেখে নওশাদকে ইশারা করল। বস্তাটা ধরে ওই অন্ধকারে খুব নিখুঁতভাবে দুই ভাই মিলে চিরজীবনের জন্য মিটিয়ে ফেল সিরাজুল্লাহর অস্তিত্ব। হাড়গুলো ফেলতে গিয়ে খাটে দেখা মিলল টলারের। হারিকেনের আলোয় পরিচিত এক মুখ স্পষ্ট হলো। একটি চেয়ারে বসে কিছুক্ষণ তদারকি করছে সামিউল। কিছুক্ষণ বাদে ভেতর থেকে বেরিয়ে এলো পারভেজ। নাজির নওশাদের উদ্দেশ্যে বলল, ব্যাগটা আমার হাতে দে। তুই গিয়া বরং মেশিনটা পরিষ্কার কইরা ফেল। মিল্টন দেখলে সমস্যা, ভালো করে পরিষ্কার করিস। এটা প্রমাণও যদি থাকে তাহলে সব শেষ কিন্তু নওশাদ। চিন্তা করো না, সব সামলে নেব। টিউবওয়েলে যাইস না, পেছনের ক্ষেত থেকে পানি আনিস, বালতি মিলেই রাখা আছে। নওশাদ চলে যাচ্ছিল। নাজির আবার তাকে ডাকলো। শার্টে রক্ত লাগা আছে, দিয়া যায় এটা, বস্তার লগে পুরাইয়া দিব। ছেলের মতো পরনের শার্টটা নওশাদ খুলে দিল। নিচে সাদা গেঞ্জি থাকায় যা রক্ষে। নাজির বলল, লুঙ্গিতেও লাইগা আছে। মিলের ঘরে প্যান্ট গেঞ্জি রাখা, বদলাইয়া এই লুঙ্গিও জ্বালাইয়া দিস। কাম শেষ হইলে চাবি লইয়া সোজা বাড়ি যাইবি। নওশাদ মাথা নাড়িয়ে আবারও বাজারের দিকে চলে গেল। নাজির চুপচাপ সেখানেই টলার ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। মিলে এসে তালা খুলে প্রথমে নওশাদ ক্ষেত থেকে বালতি দিয়ে পানি এনে মেশিনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করলো। সাথে আবার পরিষ্কার করলো পুরো মেঝে। বিকেলে বোধহয় কেউ সেচ দিয়েছিল জমিতে, তাই পানির অভাব নেই। এখানে আলাদা একটা ঘর রয়েছে, যেখানে কাঠের আলনা আর ছোট একটা চৌকি রয়েছে। পরনে লুঙ্গি বদলে বাংলা প্যান্ট পরল সে। প্যান্টটা নাজিরের, তাই ভালো করে ফিট হয়ে গেল কোমরে। পেছনে জানালা খুলে কেরোসিন তেল ঢেলে পোশাক দুটো জ্বালিয়ে দিল নওশাদ। যতক্ষণ না তা পুড়ে ছাই হলো ততক্ষণ সেখানেই বসে রইল। তারপর ছাই ঝাড়ুর সাহায্যে তুলে জানালা দিয়ে ফেলে দিল বাইরে। সব কাজ শেষ করে কুপি হাতে শাটার তুলে বের হতে চমকে উঠল সে। বুকে থুতু ছিটিয়ে ভর্ত কণ্ঠে বলল, আপনি কে? গলার মালাটা এক হাতে জপছেন লোকটা, অপর হাতে ধরা হারিকেন। সন্দেহ নিয়ে ভেতরে উকি মেরে বললেন, আমি হারাদুন, বাজারে টহল দেই। কিছুক্ষণ আগে ভিতরে জানি কি এর আওয়াজ শুনলাম, তাই দাঁড়াইছি। রাইতের বেলা সব কিছুই তো বন্ধ থাকে। নওশাদ শাটার নামিয়ে তালা লাগাতে লাগাতে বলল, বাজারে আবার পাহারা দেওয়া কবে থেকে শুরু হলো? ডাকাতের উৎপাতে আমরা দায়িত্ব লইয়া শুরু করছি। তুমি কেডা? নাজির আমার বড় ভাই। ভাই একটা কাজে পাঠিয়েছেন। বড় তালাটা নষ্ট হয়ে যাওয়ায় ছোট তালাটা এতদিন লাগানো ছিল। কেউ আবার তালা ভেঙে ফেললে, তাই তালা সরিয়ে সোজা এখানে চলে এলাম। অন্ধকারে পা লেগে হাতুড়িটা নিচে পড়ে গিয়েছিল, তার শব্দই হয়তো পেয়েছেন। হারাধনের মুখমণ্ডল থেকে সন্দেহ সরেছে। নাজিকে এই বাজারে চেনে না এমন কি আছে? হেসে বলল, ও, আমি ভাবলাম কেডা না কেডা। তোমার কথা নাজির অনেক কষ্ট কইছে। সময় সুযোগ পাইলে দিনের বেলায় একদিন আইও, চা খাইতে খাইতে অনেক গল্প কর্ম। আচ্ছা তাহলে আসি, এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যাইও। ভয়ে ভয়ে দ্রুত স্থান ত্যাগ করল নওশাদ। ওদিকে টলার চাতে নাজির ব্যাগ থেকে সব হাড়গোড় মাছের খাবারের মতো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল চিলাই নদীর পানিতে। সাথে ফেলল টর্চ লাইটটাও। তারপর নিরিবিলি স্থানে পরনে শার্ট লুঙ্গি সহ বস্তা পুড়িয়ে দিল। বাড়ি থেকে বের হয় সময়ে লুঙ্গি নিচে বাংলা প্যান্ট আর শার্টের নিচে অন্য আরেকটি শার্ট পরে বেরিয়েছিল ছেলেটা। এ তো আর নতুন অভিজ্ঞতা নয়। রাত বাজে 9:45। মেয়ের বাড়িতে হলুদ দিয়ে ছেলেমেয়েরা বাড়িতে ফিরে এসেছে। বড় ফুপুর স্বামী ইকরাম হোসেন উঠোনের মাঝখানে একটি চেয়ারে ধপাস করে বসে পড়লেন। দৌড়েতে থাকা সুজাতাকে ডেকে বললেন, তোর দাদাই কই ডাক্তারে? সুজাতা দাদার কান পর্যন্ত সে কথা পৌঁছে দিয়ে আবারও খেলাতে মেতে উঠলেন। দুলাভাইয়ের ডাকেও নজরুল আলম এলেন না। ইকরাম হোসেন নারাজ হলেন এতে। অদূরে দাঁড়িয়ে থাকা সুজনকে দেখে ডাকলেন, সুজন। প্রবীণ আত্মীয়দের সঙ্গে কথা বলছে সুজন।
পাশে দাঁড়িয়ে আছে নাজির আর রুহুল। দেখে বোঝা যাচ্ছে ছেলেটাকে জোর করে নিজেদের কাছে দাঁড় করিয়ে রেখেছে তারা। ফুপার ডাকে পেছন ফিরে তাকালো সুজন, বিড়বিড় করে বলল, এই যে ডাক পড়ছে, প্রত্যেক বিয়াতে এই বেটা ঝামেলা করে, আব্বার কানে গেলে নির্ঘাত কাইজ্জা লাগবো। ফুপার কাছে এসে দাঁড়ালো সে, হেসে বলল, সব ঠিকঠাক তো ফুফা? বাড়ি বড়, পোলা তো তাই একটু ব্যস্ততা যাইতাছে। ইকরাম হোসেন দুহাত বুকে গুজে নারাজ কণ্ঠে বলেন, কিচ্ছু ঠিক না, তোর আব্বারে সে কখন ডাকলাম কিন্তু আইলো না। আমারে কি এড়াইয়া চলতেছে? আমার কি মান সম্মান নাই? কি যে কন্যা ফুফা, আব্বার কম কাম, পোলার বিয়া, সব দিকে কেমনে সামলাইব কন? তারে পুরা আব্বাই এখন দাদির ঘরে, দাদি কি হে লাইগা জানি ডাকছে। আমার আর তালে বড় কইছে আপনাকে যত্ন আত্মি করতে। কি পরিবারে ভাইয়ের বিয়া ঠিক করছোস? অতিথি আপ্যায়ন কেমনে করতে হয় জানি না। এই যে আমি গেলাম, কেউ আইয়া একটা কথা পর্যন্ত কইল না। আয়োজনও খারাপ, পাতলা ডাইলের মতো খিচুড়ি রাঁধছে, না হইছে ঝাল না হইছে লবণ। নর্তকী বংশ, ওই বাড়ির মাইয়া এই বাড়িতে আইয়া কিসের সংসার করব? আমি হইলে এতক্ষণে বিয়া ভাঙ্গিয়া দিতাম। কি বলতে বুঝতে পারল না সুজন। তিন ফুপার মধ্যে সবচেয়ে জাডেল আর নাকুচু হচ্ছে বর্জন। কিছু বলতেই তালকে তিল করার ওস্তাদ। শ্বশুর বাড়িতে হওয়া প্রত্যেক অনুষ্ঠানে ত্রুটি খুঁজতে ব্যস্ত। তাকে চুপ থাকতে দেখে মুখ বাঁকালেন ইকরাম হোসেন। অদূরে সবার সঙ্গে হেসে কথা বলতে থাকা নাজিরকে দেখে বিরক্তি নিয়ে বললেন, তোর চাচা এ কেমন পোলার লগে মাইয়া বিয়া দিছে, শ্বশুর বাড়ির প্রতি কোনো দায়িত্ব নাই। মাত্র সাহেব সাইজা আইছে, আইয়া একটু দেখা সাক্ষাৎ কইরাও সালাম দেয় না, 1 নম্বরে বেয়াদ্দব। দীর্ঘশ্বাস ফেলল সুজন, বলল, দাদা জানি দিছে, দাদা জানির সবচেয়ে প্রিয় নাচ জামাই আসছিল। আমনের লগে তো মনে আগে পরিচয় হয় নাই, তাই হইতো চিনে না আমারে। কেন চিনে না? এইটা কি তোগো দায়িত্ব আসিল না? কয়দিন আগেও না একবার কথা হইল। আমি ডাইকা আনতাছি, আমনে বহেন। গোসল করার পরও রুহুলের মুখটা হলুদ হয়ে আছে। ভিড় কমতেই গামছা দিয়ে টলতে টলতে বলল, সবাই বরাত গাছে, তুই যাস নাই কেন? কই আসিলি এতক্ষণ? কাজ ছেড়ে পাশের এক টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে এখানেই চলে এসেছে নাজির। খুব ক্লান্ত লাগছে তার, ভেতরটা কাঁপছে, একটু বিশ্রাম চাইছে শরীর। গোসল করতে পারলে হয়তো আরও ভালো লাগতো। গা ঘিন ঘিন করছে। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে আসার পরও কেউ স্বাভাবিক থাকতে পারে? অথচ নাজিকে থাকতে হচ্ছে, করতে হচ্ছে অভিনয়। চুলে হাত চালিয়ে বলল, আমি ব্যস্ত মানুষ, এইসবে যাওয়ার সময় আছে?